আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা একটা কবিতার একেবারে সুন্দর সাবলীল বাংলা অর্থ সহ ব্যাখ্যা জানবো। তো কবিতাটা তোমরা সবাই চিনো, এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের লেখা একটা কবিতা, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। মানে হচ্ছে একটা বনের পাশে দাঁড়ানো বা থামা, সেই সময়টা ছিল একটা তুষার ঝরা সন্ধ্যায়। তো তোমাদেরকে এই কবিতার অর্থ বলার আগে একটা জিনিস বলে নিই যে প্রতিটা কবিতার দুটো করে অর্থ থাকে। একটা হচ্ছে আক্ষরিক অর্থ, মানে এই কবিতার প্রতিটা শব্দ দ্বারা কবি কি বুঝিয়েছেন এবং সেটা বাংলা অনুবাদ করলে কি দাঁড়ায়। আর আরেকটা হচ্ছে ভাবার্থ বা গভীর অর্থ, যে কবি আসলে এটা কি উপমা দিয়েছেন বা এই শব্দটা দ্বারা কবি রূপকভাবে কি বুঝিয়েছেন। সো এই কবিতাটাতেও সেম একই ঘটনা, এখানেও দুটো অর্থ আমরা করতে পারবো, একটা হচ্ছে আক্ষরিক অর্থ আর একটা হচ্ছে রূপক অর্থ। তো চলো আমরা কবিতাটা শুরু করি। হুজ উড দিজ আর, এই বনটা কাঠ। তো তোমরা অনেকে জানো যে উড মানে হচ্ছে কাঠ, আর তো যদি আমরা সাথে একটা অ্যাজ যোগ করি তাহলে এর মানে দাঁড়াচ্ছে উডস, আর উডস অর্থ হচ্ছে বন। তো চলো এখানে কি বলতেছে যে হুজ উড দিজ আর, মানে এই বনটা কাঠ। এই যে বন, এত সুন্দর একটা বন যেটা দেখে কবি দাঁড়িয়েছেন, থমকে দাঁড়িয়েছেন, কবি দেখছেন, এর সৌন্দর্য উপভোগ করছেন। এই বনটা কার? কবি পরে বলতেছে যে আই থিঙ্ক আই নো, মানে কবি জানে, কবি অনুভব করতে পারছে বা বুঝতে পারতেছে যে হ্যাঁ এই বনটা ওই লোক। এরপরে বলতেছে হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ, দো, যদিও তার বাড়িটা এই গ্রামে, মানে এই বনের যে মালিক, সেই মালিক, সেই ব্যক্তি এই গ্রামেই থাকে। এরপরে বলছে হি উইল নট সি মি, সে আমাকে দেখবে না। মানে এই বনের যে মালিক, এখন যেহেতু গভীর রাত, সে হয়তো তার বাসায় আছে বা অন্য কোনো স্থানে আছে, তাই এখন কবিকে সে দেখবে না বা দেখছে না, যে কবি এই বনটার পাশে দাঁড়িয়েছেন সৌন্দর্য উপভোগ করার জন্য। এই জন্যই বলেছেন যে হি উইল নট সি মি স্টপিং হিয়ার, মানে আমি যে এখানে দাঁড়িয়ে আছি সে সেটা এখানে দেখছে না বা দেখবে না। টু ওয়াচ হিজ উডস, আমি যে তার বনটাকে দেখছি, টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, যেটা পুরোপুরি তুষারে আবৃত বা তুষারে ঢাকা। এখানে চারটা লাইন দেখো, চার লাইনের প্রথম লাইনে যে শেষের যে শব্দটা সেটা হচ্ছে নো, এবং শেষ লাইনের মানে চতুর্থ লাইনের যে শেষ শব্দটা সেটা হচ্ছে স্নো। এটা হচ্ছে এই কবিতার ছন্দ, যে একটা প্যাটার্ন, কোন প্যাটার্নে কবি এই কবিতাটা লিখেছেন। তো চলো আমরা দ্বিতীয় যে চারটা লাইন বা পরের যে চারটা লাইন, সেই চারটা লাইন সম্পর্কে কথা বলি। দ্বিতীয় চার লাইনের প্রথম লাইনে বলতেছে যে মাই লিটল হার্টস, আমার ছোট্ট ঘোড়াটি, মাস্ট থিঙ্ক ইট কুয়ার, কুয়ার মানে হচ্ছে অদ্ভুত, মানে কবির সাথে যে বাহন ছিল বা কবির একমাত্র সঙ্গী যেটা ঘোড়া, সেই ঘোড়াটা অবশ্যই ভাবতেছে এটা একটা অদ্ভুত, যে কেন কবি এখানে দাঁড়ানো, এখানে তো ওরা দাঁড়ানোর কোনো কথা না, এখানে দাঁড়ানোর তো কোনো প্রয়োজন নেই। তাই ঘোড়ার কাছে এই বিষয়টা অদ্ভুত মনে হয়েছে। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, যে আশেপাশে কোনো ফার্ম হাউস থাকা ছাড়া বা ব্যতীত কেন এখানে কবি দাঁড়ানো। ঘোড়ার মানে কবি একটা গভীর প্রশ্ন জেগেছে। এখানে ঘোড়া বলতে আসলে কবি তার বিবেককে বুঝিয়েছেন, যেহেতু এই কবিতাটার রূপক অর্থটাও আছে, রূপক অর্থটা এখানে ঘোড়া বলতে কবি বিবেককে বোঝাচ্ছে, যে আমরা যখন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বের হই, ওই গুরুত্বপূর্ণ কাজের পথের মাঝখানে আমরা একটা সুন্দর জিনিস দেখলে বা অন্য কোনো একটা সুন্দর জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি বা কোনো একটা ভিড় বা একটা ক্রাউডের প্রতি মনোনিবেশ করি, এবং কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা একটা চিন্তা আসে যে আমি এখানে কেন দাঁড়িয়েছি, আমার তো কাজ আছে, আমাকে তো এক জায়গায় যেতে হবে, আমাকে তো আমার কাজটা পরিপূর্ণ করতে হবে। সুতরাং এইখানে ঘোড়াটা কবির বিবেক হিসেবে কাজ করেছে, যে ঘোড়াটা কি হয়েছে, মানে অবশ্যই চিন্তা করতেছে যে এটা একটা অদ্ভুত ব্যাপার, যে কেন উনি কোন রকমের ফার্ম হাউস ছাড়া, আশেপাশে কোনো বাড়ি ছাড়া বা থাকার জায়গা ছাড়া কেন এখানে দাঁড়িয়েছে। পরের লাইনটাতে বলতেছে যে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, মানে কবি কোথায় দাঁড়িয়েছেন, কবি এক পাশে হচ্ছে ফ্রোজেন লেক আর আরেক পাশে হচ্ছে খুব সুন্দর একটা বন, ঠিক আছে। ফ্রোজেন লেক মানে তো বুঝোই তোমরা, ফ্রোজেন লেক মানে হচ্ছে বরফে জমে যাওয়া একটা খাল বা হ্রদ বুঝাচ্ছে এখানে। এরপরে শেষ লাইনে কবি বলতেছে যে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, মানে এই রাতটা, এই সন্ধ্যাটা হচ্ছে বছরের সবচাইতে অন্ধকার একটা সন্ধ্যা বা অন্ধকার একটা রাত। তো দেখো আমি এখানে দুটো শব্দ আবার ভিন্ন কালি দিয়ে মার্ক করেছি, একটা হচ্ছে কুয়ার,
কুইয়ার মানে হচ্ছে অদ্ভুত, আর একটা হচ্ছে ইয়ার মানে তো জানি তোমরা বছর। আর এই দুইটা শব্দ এই যে প্যারাটা বা এই চারটা লাইনের ছন্দকে নির্দেশ করছে। দেখো সেম এখানে হচ্ছে গিয়ে ডবল ই আর আছে, এখানেও ই এ আর প্রায় সিমিলার হওয়ার কারণে এটা এই কবিতার চারটা লাইনের ছন্দ নির্দেশ করছে। তো চলো আমরা পরের চারটা লাইন দেখি, তাহলে পরের চারটা লাইনে কি আছে। তো দেখো এইখানে তৃতীয় স্তবকে কবি আরো চারটি গান লিখেছেন, সেটা হচ্ছে যে he gives his harness bells a shake। হ্যাঁ, কি বলতে এখানে ঘোড়াকে বুঝিয়েছেন কবি। আর আমি তো তোমাদেরকে একটু আগে বলেছি যে এখানে ঘোড়া বলতে কবির বিবেককে বা মানুষের বিবেককে রূপক করতে বোঝানো হয়েছে। সুতরাং he gives his harness bells। তো দেখবা তোমরা খেয়াল করলে যে ঘোড়ার গলায় অনেকগুলো ঝুনঝুনি থাকে বা ঘন্টার মতো থাকে, ওইগুলোকে বলা হয় হারনেস বেলস। হ্যাঁ, তো কি করলো ঘোড়াটা কবিকে সতর্ক করার জন্য তার যে হারনেস বেল আছে বা তার গলায় যে ছোট ছোট ঘন্টা বা ঝুনঝুনিগুলো আছে সেগুলো নাড়া দিয়েছে বা শব্দ করেছে। কারণটা কি? কারণ হচ্ছে টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। মানে ঘোড়াটা বা বিবেক কবিকে বুঝাইতে চাচ্ছে বা কবিকে বলতে চাচ্ছে যে তুমি এখানে কেন দাঁড়িয়েছো, কোনো একটা ভুল হয়েছে কিনা, বা তোমার এখানে দাঁড়ানোটা উচিত হয়নি, তোমার জরুরি কাজ আছে, তোমাকে যেতে হবে। সুতরাং লাইনটা হচ্ছে টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। The only other sound is, এখানে সাউন্ডস শেষে দেখবা যে একটা অ্যাপোস্ট্রফি আছে, তার মানে সাউন্ড ইজ হবে। The only other sound is the sweep of easy wind। মানে একমাত্র এই যে ঘোড়ার যে শব্দটা বা ঘোড়ার বেলের যে শব্দ, এই শব্দ ছাড়া আর শুধুমাত্র শব্দ কি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে মৃদু বাতাস, হালকা বাতাসের শব্দ। একেবারেই নিস্তব্ধ রাত, যেহেতু একেবারেই নিস্তব্ধ সন্ধ্যা, কোনো আশেপাশে কোনো শব্দ নেই, কবি শুধু তার ঘোড়ার বেল শেকের শব্দ শুনতে পাচ্ছে এবং বাতাসের হালকা যে শব্দ সেটা শুনতে পাচ্ছে। এবং আর কি শুনতে পাচ্ছে, সেটা হচ্ছে যে ডাউনি ফ্লেক মানে হচ্ছে গিয়ে তুষার। হ্যাঁ, বরফের গুঁড়া বা তুষার। তো তুষার পড়ার যে শব্দ সেটা কিন্তু খুবই অল্প শব্দ, অনেক অল্প শব্দ, তারপরেও এত বেশি নিস্তব্ধতা যে কবি তার ঘোড়ার বেলের শব্দের পরে কি শুনতে পাচ্ছে, সে বাতাসের শব্দ শুনতে পাচ্ছে এবং সেই বরফ কণা বা যে তুষারপাত, সেই তুষারপাতের শব্দটা কবি শুনতে পাচ্ছে। তো আগের মতোই দেখো সেম এখানেও যেই শব্দটা দেওয়া আছে শেক এবং এখানে দেওয়া আছে ফ্লেক। দেখো আমাদের দুটো শব্দেরই কি শেষের অক্ষরগুলো প্রায় মিল আছে। এটা হচ্ছে এই যে স্তবক বা এই চারটা লাইনের ছন্দ। তো চলো আবার আমরা শেষ চারটা লাইন দেখি। দেওয়া শেষ চার লাইনে কবি বলছে যে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। মানে বনটা হচ্ছে খুবই সুন্দর, গভীর, অন্ধকার এবং গভীর। অবশ্যই বনটা অনেক সুন্দর, কারণ স্নোফল যেখানে হয় সেখানে অনেক সুন্দর দেখা যায় বন দেখতে। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কিন্তু আমার অনেক প্রতিজ্ঞা আছে যেগুলো আমাকে রক্ষা করতে হবে বা রাখতে হবে। মানে কবি এখানে রূপক করতে বুঝিয়েছে যে আমাদের চলার জীবনে আমাদের অনেক দায়িত্ব আছে। যেমন আমার কাজ হচ্ছে শেখানো বা পড়ানো, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, বাবা মায়েদের কাজ হচ্ছে যার আলাদা আলাদা কাজ করা, না? সো আমাদের প্রত্যেকের জীবনে কি আছে, কাজ আছে, প্রমিস আছে, সেগুলো আমাদেরকে রাখতে হবে। এই সুন্দর বন, এই সুন্দর দৃশ্য দেখে আমাদেরকে থেমে থাকলে চলবে না। এই জন্যই কবি এখানে বলেছেন যে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কিন্তু আমার অনেকগুলো প্রতিজ্ঞা আছে যেগুলো রাখতে হবে। অ্যান্ড মাইন্ডস টু গো বিফোর আই স্লিপ। এবং ঘুমানোর আগে আমাকে আরো অনেক দূর যেতে হবে। এখানে আসলে ঘুম বলতে কবি এখানে আসলে মৃত্যুকে বুঝিয়েছেন রূপক অর্থে, যে আমরা মৃত্যুর আগে আমাদেরকে কি করতে হবে, আরো অনেক কাজ করতে হবে। এবং সেম লাইনটাই কবি আবার রিপিট করেছেন যে অ্যান্ড মাইন্ডস টু গো বিফোর আই স্লিপ। কি করতে হবে, আমাকে ঘুমানোর আগে বা আমার মৃত্যুর আগে আমাকে আরো অনেক দূর যেতে হবে, মানে আমাকে আরো অনেক কাজ করতে হবে। এই লাইন দুটো রিপিট করার বা ডাবল করার উদ্দেশ্য হচ্ছে কবি আমাদেরকে সতর্ক করে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের জীবনে এইরকম সুন্দর দৃশ্য আসবে বা থাকবে অনেক, কিন্তু সেইখানে আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে কি মৃত্যুর আগে বা ঘুমানোর আগে আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, অনেক কাজ শেষ করতে হবে। সুতরাং আশা করি তোমরা পুরো কবিতার অর্থ বুঝতে পেরেছো। যদি কোনো লাইন বা কোনো অংশ না বুঝে থাকো কমেন্টে আমাকে জানাও, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
আর এরপরে কোন কবিতাটার তোমরা অর্থ জানতে চাও সেটাও জানাও, আমি ইনশাল্লাহ সেটারই অর্থ বলার চেষ্টা করব। আশা করি খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এইটা থেকে উপকৃত হতে পারে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।